সবাইকে আরও একবার লার্ন উইথ ইংলিশ চ্যানেলে স্বাগত জানাই। আমাদের আজকের আলোচনার বিষয় ইনফাইনিটিভ। আগের দিনের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম জিরান্ড নিয়ে। আজকে আমাদের আলোচনার বিষয় ইনফাইনিটিভ এবং এর পরের ক্লাসে আমরা আলোচনা করব পার্টিসিপল নিয়ে। এই জিরান্ড, ইনফাইনিটিভ এবং পার্টিসিপল এরা প্রত্যেকেই নন ফাইনিট ভার্ব, অর্থাৎ নন ফাইনিট ভার্ব তিন ধরনের হয়: জিরান্ড, ইনফাইনিটিভ এবং পার্টিসিপল। এরা ভার্বের বিভিন্ন রূপ, কিন্তু এরা কোনোটাই ভার্বের কাজ করে না, অর্থাৎ এর কোনোটাই ভার্ব হিসেবে ব্যবহৃত হয় না। এরা নাউন হিসেবে ব্যবহার হতে পারে, অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হতে পারে, অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হতে পারে, কিন্তু এরা কখনোই ভার্ব হিসেবে ব্যবহৃত হয় না। আমরা আগের দিনের ক্লাসে দেখেছিলাম ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে যখন সেটা নাউনের কাজ করে তখন সেটা হচ্ছে জিরান্ড। কিন্তু আজকে আমরা ইনফাইনিটিভের ফর্মটা দেখব। তার আগে আমরা কয়েকটা এক্সাম্পল দেখে নিচ্ছি। দেখো, প্রথম সেন্টেন্সটা আমি লিখেছি টু ইর ইজ হিউম্যান, অর্থাৎ ভুল করা মানুষের ধর্ম। টু ইর ইজ হিউম্যান, ভুল করা অর্থাৎ যে ভুল করবে সেই হচ্ছে হিউম্যান, ভুল করা মানুষের ধর্ম। হি ওয়েন্ট দেয়ার টু সি দ্য ম্যাচ, সে সেখানে গিয়েছিল ম্যাচটা দেখতে। এর পরের সেন্টেন্স, দ্য বয় ইজ আনএবল টু রিড, বালকটি হয় আনএবল অসমর্থ, টু রিড পড়তে। এরপর আই স হিম গো, আমি তাকে যেতে দেখেছিলাম। এবার সেন্টেন্সটার গঠনগুলো আমরা একটু লক্ষ্য করি। টু ইর ইজ হয় হিউম্যান, ভুল করাই হচ্ছে মানুষ, ভুল করাই হলো মানুষ, অর্থাৎ ভুল করাই হলো মানুষের ধর্ম। তাহলে এখানে ইজটা হচ্ছে মেইন ভার্বের কাজ করেছে। পরের সেন্টেন্স, হি ওয়েন্ট দেয়ার টু সি দ্য ম্যাচ, হি সাবজেক্ট, ওয়েন্ট হচ্ছে মেইন ভার্ব। হি ওয়েন্ট, সে গিয়েছিল, দেয়ার সেখানে, টু সি দেখতে, দেখতে দ্য ম্যাচ, এখানে টু সি দেখতে। এরপরের দ্য বয় ইজ, বালকটি হয়, এখানে ইজ হচ্ছে মেইন ভার্ব, ইজ মেইন ভার্ব। আনএবল টু রিড, টু রিড অসমর্থ, তার অবস্থা বোঝাচ্ছে, অর্থাৎ এটা অ্যাডজেক্টিভ, আনএবলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। টু রিড পড়তে, পড়তে। আই স হিম গো, আই স হচ্ছে মেইন ভার্ব, হিম তাকে, আই স হিম তাকে দেখেছিলাম, গো যেতে। এখানেও একটা টু রয়েছে, কিন্তু টুটা উজ্জ অবস্থাতে আছে। কেন উজ্জ অবস্থাতে আছে আমি সে আলোচনায় একটু পরে আসছি। এবার দেখো প্রথম সেন্টেন্স, টু ইর ভুল করা, টু সি দেখতে, টু রিড পড়তে, গো যেতে। এবার দেখো এই ফ্রেজগুলো, অর্থাৎ টু প্লাস ভার্ব, টু এর সঙ্গে ভার্ব যুক্ত হয়ে এই ফ্রেজগুলো কখনো নাউনের মতো কাজ করেছে, কখনো অ্যাডজেক্টিভের মতো কাজ করেছে, আবার কখনো অ্যাডভার্বের মতো এরা কাজ করতে পারে। আমি সব ধরনের উদাহরণ নিয়ে আলোচনা করব। তার আগে তোমরা ব্যাপারটা বুঝে নাও যে ইনফাইনিটিভ কাকে বলে। দেখো, এই যে টু ব্যবহার হয়েছে, টু প্লাস ভার্ব, টু প্লাস ভার্ব, টু প্লাস ভার্ব, এইটাই হচ্ছে ইনফাইনিটিভ। অর্থাৎ ভার্বের পূর্বে টু বসে ইনফাইনিটিভের ফর্মটা গঠন করে। এখানে এই যে টু প্লাস ভার্ব, টু প্লাস ভার্ব রয়েছে, এরা কিন্তু এখানে ভার্বের কাজ করছে না। তাহলে যদি বলা হয় ইনফাইনিটিভ কাকে বলে, তখন আমরা বলবো ভার্বের পূর্বে টু বসে যখন সেটা নাউন, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের মতো কাজ করে, তখন তাকে আমরা বলবো ইনফাইনিটিভ। তাহলে ইনফাইনিটিভ কিভাবে গঠন হচ্ছে? ইনফাইনিটিভ গঠন হচ্ছে টু এর সঙ্গে ভার্বের বেস ফর্ম বা ভার্বের মেইন ফর্ম। জিরান গঠন হয়েছে, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে এবং নাউন হিসেবে কাজ করেছে, কিন্তু ইনফাইনিটিভ ভার্বের পূর্বে টু বসবে এবং
এটা নাউন হিসেবেও কাজ করতে পারে, অ্যাডজেক্টিভ হিসেবেও কাজ করতে পারে, আবার অ্যাডভার্ব হিসেবেও কাজ করতে পারে। তবে কখনো কখনো ভার্বের পূর্বে টু না বসেও সেটা ইনফিনিটিভের মতো কাজ করে। এক্ষেত্রে টু না বসলেও সেখানে টু উজ্জ অবস্থাতে থাকে, অর্থাৎ টুটা আন্ডারস্টুড অবস্থাতে থাকে, এক্সপ্রেসড অবস্থাতে থাকে না। এখানে এটার মানে হচ্ছে আই স হিম টু গো, আমি তাকে যেতে দেখেছিলাম। বাংলা রূপ সাধারণত যেতে, খেতে এই ধরনের হয়ে থাকে। বাংলা রূপ আমরা যখন বলবো আমি তাকে যেতে দেখেছিলাম, আই স হিম টু গো, হি ইজ আনএবল টু রিড, সে পড়তে অসমর্থ। হি ওয়ান্টস টু সি দ্য ম্যাচ, সে ম্যাচটা দেখতে চায়, এই ধরনেরও হতে পারে। আবার এখানে দেখো সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে টু ইর ইজ হিউম্যান, ভুল করাই মানুষের ধর্ম। যখন এই ইনফিনিটিভটি নাউন হিসেবে ব্যবহৃত হয় তখন সেটা সাবজেক্ট হিসেবেও কাজ করতে পারে, আবার অবজেক্ট হিসেবেও কাজ করতে পারে। আমরা পূর্ববর্তী ক্লাসে দেখেছি যে নাউন সাবজেক্ট হিসেবেও কাজ করে, আবার অবজেক্ট হিসেবেও কাজ করে। সাবজেক্ট সব সময় নাউন হয় অথবা নাউনের ইকুইভ্যালেন্ট হয়, অর্থাৎ প্রোনাউন হয়। আবার যদি অবজেক্ট সিঙ্গেল ওয়ার্ড হয় তবে সেক্ষেত্রেও সেটা নাউন হবে, না হলে প্রোনাউন হবে। একই রকমভাবে যেহেতু এই ইনফিনিটিভটি নাউন হিসেবে কাজ করে তাই ইনফিনিটিভ সাবজেক্টও হতে পারে, আবার অবজেক্টও হতে পারে। তাহলে যদি ইনফিনিটিভের সংজ্ঞা বলতে বলা হয় তখন আমরা কি বলবো? তখন আমরা বলবো ভার্বের পূর্বে টু যুক্ত হয়ে একটা ফর্ম গঠন করে এবং সেই ফর্মটা কখনো এক্সপ্রেসড থাকে, আবার কখনো আন্ডারস্টুড থাকে, অর্থাৎ কখনো অপ্রকাশিত থাকে, এবং সেই ফর্মটা সেন্টেন্সে ব্যবহৃত হয়ে সেটা নাউনের কাজ করতে পারে, অ্যাডজেক্টিভের কাজ করতে পারে, আবার অ্যাডভার্বের কাজও করতে পারে। যদি আমরা ইংরেজিতে বলি তাহলে বলবো ইনফিনিটিভ ইজ ফর্মড বাই অ্যাডিং টু বিফোর দ্য ভার্ব expressed or understood and it acts as a noun, adjective or adverb, কিন্তু এটি কখনোই ভার্ব হিসেবে ব্যবহৃত হবে না, অর্থাৎ মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হবে না। যেহেতু ভার্বের আগে টু বসে এবং এটা নাউন, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের কাজ করে, তাই টেন্সের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। অর্থাৎ যে টেন্সই হোক, সেটা পাস্ট টেন্স হতে পারে, ফিউচার টেন্স হতে পারে, প্রেজেন্ট টেন্স হতে পারে, ইনফিনিটিভ সব সময় অপরিবর্তিত থাকে, অর্থাৎ টু প্লাস ভার্ব এই ফর্মটাই ব্যবহৃত হবে। টেন্স অনুযায়ী এই ফর্মের কোনো চেঞ্জ হয় না। এবার আমরা দেখব কিভাবে ইনফিনিটিভ নাউন হিসেবে ব্যবহৃত হয়, অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় এবং অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। দেখো, প্রথম এক্সাম্পলটি আমি লিখেছি, রাম লাইকস টু সিং। রাম এখানে সাবজেক্ট এবং এটা নাউন, লাইকস হচ্ছে মেইন ভার্ব এবং টু সিং গাইতে। রাম পছন্দ করে, কি পছন্দ করে? আমরা কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাই, তাহলে রাম কি পছন্দ করে? গাইতে। টু সিং, এখানে এই টু সিংটা অবজেক্ট হিসেবে কাজ করেছে এবং নাউনের মতো কাজ করেছে, তাই এটা হচ্ছে নাউনের কাজ করেছে। তাহলে এখানে ইনফিনিটিভটি নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। রাম লাইকস টু সিং, রাম গাইতে পছন্দ করে। এবার পরের সেন্টেন্সটা দেখো, টু ফরগিভ ইজ এ গ্রেট ভার্চু। টু ফরগিভ, টু ফরগিভ মানে হচ্ছে ক্ষমা করা। টু ফরগিভ ইজ এ গ্রেট ভার্চু, ক্ষমা করা হচ্ছে একটা মহৎ গুণ। তাহলে এখানে টু ফরগিভ এটা কিন্তু সাবজেক্টের কাজ করেছে এবং যেহেতু এটা সাবজেক্ট তাই এটা হচ্ছে নাউন, এখানে নাউনের কাজ করেছে। এখানে ইনফিনিটিভটি অবজেক্টের কাজ করেছে এবং এখানে ইনফিনিটিভটি সাবজেক্টের মতো কাজ করেছে। তাহলে টু ফরগিভ ইজ এ গ্রেট ভার্চু, তাহলে এটাও কিন্তু এখানে নাউনের কাজ করেছে। তাহলে এটাও নাউনের কাজ করলো, এটাও নাউনের কাজ করলো। তাহলে আমরা নাউন হিসেবে দেখলাম ইনফিনিটিভ ব্যবহৃত হলো এবং প্রথম সেন্টেন্সে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হলো এবং দ্বিতীয় সেন্টেন্সে এটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হলো। এবার 3 নম্বর সেন্টেন্সটা দেখো,
হি হ্যাজ এ কার, তার একটি গাড়ি আছে। গাড়িটা কেন আছে? এ কার টু সেল, গাড়িটি বিক্রির জন্যে, এই গাড়িটি হচ্ছে বিক্রির জন্যে, টু সেল। এবং এখানে এই গাড়ির সম্বন্ধে একটা এক্সট্রা আমাদের ইনফরমেশন দিচ্ছে, অর্থাৎ এটা অ্যাডজেক্টিভের কাজ করছে। অ্যাডজেক্টিভ কাকে বলে? যখন নাউন সম্বন্ধে যে ওয়ার্ডটা কিছু বলে, অর্থাৎ নাউন সম্বন্ধে আমাদের কোনো এক্সট্রা ইনফরমেশন দেয়, সেটা কেমন, তার অবস্থা হতে পারে, দোষ হতে পারে, গুণ হতে পারে, অর্থাৎ নাউন অথবা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা এই ধরনের কোনো এক্সট্রা ইনফরমেশন দেয়, অর্থাৎ এক্সট্রা কিছু বলে। তাহলে এখানে এই কার সম্বন্ধে এক্সট্রা কিছু বলছে। কারটা কেন? বিক্রির জন্যে। হি হ্যাজ এ কার টু সেল। তাই এখানে এই ইনফিনিটিভটি অ্যাডজেক্টিভের কাজ করছে, অ্যাডজেক্টিভের মতো ব্যবহৃত হচ্ছে। আমরা বলেছিলাম নাউন হিসেবে ব্যবহার হতে পারে, অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হতে পারে, আবার অ্যাডভার্ব হিসেবেও ব্যবহৃত হতে পারে। তাহলে এখানে অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে। পরের সেন্টেন্স, গিভ হিম সাম ফুড, তাকে কিছু খাবার দাও। কেন? টু ইট, খেতে। এখানেও কিন্তু এই ফুডকে কোয়ালিফাই করছে, অর্থাৎ ফুড সম্বন্ধে কিছু বলছে। খাবারটা দেওয়া হচ্ছে কেন? খেতে। এখানে এই টু ইটও কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করছে। তাহলে এই টু সেল এবং টু ইট এই দুটো ইনফিনিটিভ কিন্তু অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। এবার আমরা দেখব কিভাবে ইনফিনিটিভ অ্যাডভার্বের মতো কাজ করে। দেখো, ফাদার ইজ হ্যাপি, বাবা হয় সুখী। হ্যাপিটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। সুখী, বাবা হয় সুখী। বাবা সম্বন্ধে একটা এক্সট্রা তথ্য দেওয়া হচ্ছে যে বাবা হয় সুখী। কেন সুখী? টু হিয়ার দ্য নিউজ, খবরটা শুনে। এই টু হিয়ার, এখানে দেখো অ্যাডজেক্টিভ সম্বন্ধে কিছু বলছে। বাবা হচ্ছে সুখী বা খুশি। কেন? টু হিয়ার দ্য নিউজ, খবরটা শুনে। কেন হ্যাপি? টু হিয়ার দ্য নিউজ। অর্থাৎ এখানে অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করছে এই টু হিয়ার ফ্রেজটি। তাহলে এখানে এই টু হিয়ার অ্যাডভার্বের মতো কাজ করেছে। তাহলে অ্যাডভার্ব কাকে বলা হয়? যে ওয়ার্ড অ্যাডজেক্টিভ, ভার্ব বা অন্য কোনো অ্যাডভার্ব সম্বন্ধে কিছু বলে, অ্যাডজেক্টিভ, ভার্ব বা অন্য কোনো অ্যাডভার্বকে কোয়ালিফাই করে, অর্থাৎ এদের সম্বন্ধে কোনো এক্সট্রা তথ্য দেয় বা এদের সম্বন্ধে কিছু বলে, তখন তাকে বলা হয় অ্যাডভার্ব। এখানে ফাদার হয় হ্যাপি, সুখী বা খুশি, অর্থাৎ বাবা হয় হ্যাপি। হ্যাপিটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং এই অ্যাডজেক্টিভটাকে কোয়ালিফাই করছে টু হিয়ার এই ফ্রেজটি। তাহলে এখানে টু হিয়ার হচ্ছে অ্যাডভার্বের মতো কাজ করেছে। একই রকমভাবে হি ইজ টু উইক টু ওয়াক। টু উইক, উইক অর্থাৎ দুর্বল, এটাও অ্যাডজেক্টিভ। এবং দুর্বল এতটাই যে টু ওয়াক, হাঁটতে পারে না। তাহলে এখানে এই টু ওয়াকটাও কিন্তু অ্যাডভার্বের কাজ করেছে। এটাও অ্যাডভার্বের কাজ করেছে, এটাও অ্যাডভার্বের কাজ করেছে, এবং দুক্ষেত্রেই এরা অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করেছে। একই রকমভাবে যদি দেখি আমরা এই সেন্টেন্সটা, টিচার কল্ড দ্য বয় টু গিভ এ প্রাইজ। কল্ড, ডেকেছিল। কেন ডেকেছিল? টু গিভ এ প্রাইজ। টু গিভ, কল্ড, কল্ড হচ্ছে ভার্ব। এবার কেন ডাকলো? টু গিভ, দিতে, একটা প্রাইজ দিতে। তাহলে এখানে ভার্বকে কোয়ালিফাই করছে, ভার্বকে কোয়ালিফাই করছে এবং অ্যাডভার্বের মতো কাজ করেছে। তাহলে এখানে এই ইনফিনিটিভটাও কিন্তু অ্যাডভার্বের কাজ করেছে। এখানে অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করেছিল, এখানে ভার্বকে কোয়ালিফাই করেছে। একই রকমভাবে রবি ওপেন্স দ্য উইন্ডো। রবি জানলাটি খোলে। কেন? টু সি দ্য পন্ড, পুকুরটি দেখতে। তাহলে কেন খোলে? পুকুরটি দেখতে। তাহলে এখানে টু সি এটাও কিন্তু অ্যাডভার্বের কাজ করেছে। কাকে কোয়ালিফাই করছে? এই ভার্ব ওপেনকে। তাহলে এখানে এই টু সি এই ভার্ব ওপেনকে কোয়ালিফাই করে অ্যাডভার্বের কাজ করলো। তাহলে আমরা দেখলাম যে এই ইনফিনিটিভ নাউন হিসেবে কাজ করতে পারে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারে, আবার অ্যাডভার্ব হিসেবেও কাজ করতে পারে। আবার কখনো কখনো এই টু না বসেও সেটা ইনফিনিটিভের কাজ করে। যেমন আমরা বলেছিলাম আই স হিম গো। আমি লিখছি আই স হিম গো।
আমি তাকে যেতে দেখেছিলাম। এখানে কিন্তু টু উজ্জ্ব অবস্থাতে আছে, কিন্তু আমরা লিখিনি। না লিখলেও এটা কিন্তু প্রকৃত অর্থকেই প্রকাশ করছে। আই স হিম গো এভাবে ইউজ হয়ে থাকে। আই স হিম গো, আমি তাকে যেতে দেখেছিলাম। দে মেড হিম রান, তারা তাকে দিয়ে দৌড়েছিল, মানে তারা তাকে দৌড়াতে বাধ্য করেছিল। দে মেড হিম রান, অর্থাৎ দে মেড হিম টু রান। তাহলে এই ধরনের ইনফাইনিটিভকে বলা হয় আন্ডারস্টুড ইনফাইনিটিভ, অর্থাৎ এটা বুঝে নিতে হবে। এই ধরনের ইনফাইনিটিভকে আবার বেয়ার ইনফাইনিটিভও বলা হয়, যেখানে টুটা উজ্জ্ব অবস্থাতে থাকে কিন্তু অর্থটা ইনফাইনিটিভের অর্থটাই প্রকাশ করে। আই স হিম গো, আমি তাকে যেতে দেখেছিলাম। দে মেড হিম রান, তারা তাকে দৌড়াতে বাধ্য করেছিল। তাহলে ইনফাইনিটিভের আলোচনাটা আমি আজকে এখানেই শেষ করছি। আশা করি ইনফাইনিটিভের আলোচনাটা তোমরা ভালো মতো বুঝতে পেরেছো। দেখা হচ্ছে পরের ক্লাসে পার্টিসিপেলের আলোচনা নিয়ে।